তথাকথিত নারী স্বাধীনতার নামে মেয়েদেরকে মাতৃত্বের মর্যাদার আসন থেকে সরিয়ে পুরুষদের ভোগবিলাস ও লালসার একমাত্র সামগ্রীতে পরিণত করা হয় বিপ্লব পূর্ব ইরানে। বারাঙ্গনা ও প্রমোদবালায় পরিণত করা হয় ইরানের অগণিত নারীকে। সমগ্র জাতির সত্তার অর্ধেক এই নারী সমাজকে অনিবার্য ধ্বংসের কিনার থেকে মুক্তির নবদিগন্তে টেনে আনে ইরানের ইসলামী বিপ্লব। তাই বলে ইরানে নারী সমাজকে অবরুদ্ধ করা হয়নি, নিশ্ছিদ্র অবগুণ্ঠনে আবৃত করেও রাখেনি। হিজাব অর্থাৎ শালীন পোশাক পরিহিত অবস্থায় ইরানের মেয়েদের অবাধ বিচরণে কোনো বাধা নেই। ইরানের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কোনো মেয়ে যদি একাকী হেঁটে যায় তাহলে তাকে স্পর্শ করা তো দূরের কথা, তার দিকে লোলুপ দৃষ্টিতে কেউ তাকিয়েও দেখতে পারবে না। আজকের ইরানে একটিও বার্বণিতা নেই। এই সবের ভাগাড়গুলো নির্মূল করা হয়েছে, পুনর্বাসন করা হয়েছে এদেরকে। ইসলামী বিপ্লব এদেরকে বার্বণিতা থেকে গৃহবধূতে পরিণত করেছে। পথেঘাটে সবখানে আমরা দেখেছি মেয়েদের অবারিত পদচারণা, কিন্তু শালীন পোশাকে আবৃত। তথাকথিত উদার নীতির নামে লালসা সৃষ্টি করার মতো কোনো পথই খোলা রাখা হয়নি। এখানকার মহিলারা বুঝেছে হিজাব তাদের নিরাপদ আশ্রয় ও মর্যাদার প্রতীক। বুঝেছে ইসলামী বিপ্লব মেয়েদের অধিকার সংরক্ষণের উত্তম গ্যারান্টি। আজকের ইরান সিনেমা, সাহিত্য, শিল্পকলার মাধ্যমে মেয়েদের হিজাবে উদ্বুদ্ধ করেছে, সূক্ষ্মাতিসূক্ষ্ম কৌশল প্রয়োগ করে। ইমামের বাণীসমূহ ইরানের সমগ্র নারী সমাজকে হিজাবে উদ্বুদ্ধ করেছে সবচেয়ে বেশি। ইমামের ভাষায়, শত্রুরা আমাদের শহীদদের রক্তকে ততটা ভয় করে না যতটা ভয় করে আমাদের বোন ও মেয়েদের হিজাবকে। হিজাব শহীদের রক্তের চেয়েও পবিত্র। বিপ্লবের পর হিজাব প্রচলনে তথাকথিত পাশ্চাত্য সভ্যতার ধ্বজাধারীরা এর বিরুদ্ধে মহিলাদের উত্তেজিত করার চেষ্টা করে। অত্যন্ত মুখরোচক একটি স্লোগান সামনে নিয়ে ময়দানে নামে। তাদের দাবি, স্বাধীনতার বসন্তে স্বাধীনতা চাই। বামপন্থী ও পশ্চাত্যপন্থী প্ররোচনায় হাজার খানেক মহিলা পাশ্চাত্য পোশাকে সুসজ্জিত হয়ে রাজপথে বিক্ষোভ প্রদর্শন করে। এর কয়েকদিন পরে 2 লক্ষ মহিলা হিজাব পরিহিত অবস্থায় হিজাবের সপক্ষে মিছিল বের করে ইসলামের বিরুদ্ধে দক্ষিণপন্থী ও বামপন্থী ষড়যন্ত্রকে গুঁড়িয়ে দেয়। আসলে ইরানে ইসলামী বিপ্লবকে তার চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য পুরুষের পাশাপাশি মেয়েরাও সমানতালে এগিয়ে চলছে। 1978 সালের 8 সেপ্টেম্বর ব্ল্যাক ফ্রাইডে অর্থাৎ কালো শুক্রবারে তেহরানের রাজপথে গুলি চালিয়ে যে 4000 নিরস্ত্র জনতাকে হত্যা করা হয় তার মধ্যে 600 জনই ছিলেন মহিলা। এত বড় কোরবানি দুনিয়ার কোনো বিপ্লবে মহিলারা দিয়েছে কিনা আমার জানা নেই। মেয়েদের হিজাবে উদ্বুদ্ধ করে ইরান সরকার তাদের দায়িত্ব শেষ করে দিয়েছে এমন নয়। মেয়েদের শিক্ষা বিস্তার এবং আর্থিক ও সামাজিক অধিকার সংরক্ষণে আইনগত ব্যবস্থা নিয়েছে। মেয়েদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপন করে হয়েছে, এমনকি সামরিক ট্রেনিংও দেওয়া হয়েছে হাজার হাজার মেয়েকে। সেদিনের অবলা মেয়ে তথাকথিত পাশ্চাত্য সভ্যতার ধারকদের ক্রীড়নক অসহায় মেয়েরা কাঁধে বন্দুক নিয়ে ইসলামী বিপ্লব ও জাতীয় ইজ্জত আজাদির অতন্ত্র প্রহরীতে পরিণত হয়েছে। তেহরানের মেয়েদের শালীন অথচ দৃপ্ত পদচারণা আমি অবাক বিস্ময়ে প্রত্যক্ষ করেছি আর ভেবেছি কি এক জাদুর স্পর্শে সমগ্র ইরানের ঘরে বাইরে একইভাবে এমন একটা বিপ্লব সংঘটিত হলো। ইরানের শিল্পকলা ও সাহিত্য থেকে অপসংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় দেওয়া হয়েছে। ইসলামী ভাবধারায় অবগাহন করে সঙ্গীত এখন ব্যাসী থেকে সমষ্টিতে ব্যাপ্ত হয়েছে। তুমির ক্ষুদ্র পরিসর থেকে বেরিয়ে জাতীয় সত্তায় বিলীন হয়েছে। ভোগবিলাসের দুর্বলতা ঝেড়ে ফেলে আধ্যাত্মিক শক্তিতে সমৃদ্ধ হয়েছে। ইরানের চলচ্চিত্র নতুন জগতে প্রবেশ করেছে। ইসলামের স্পর্শে চলচ্চিত্র আজ একটি জাতীয় শক্তি। আর্ট ফর আর্টস সেক এমন একটি ভোগবিলাসী ধারণার অবকাশ ইরানে নেই। আর্টের উদ্দেশ্য মানুষ গড়ে তোলা। ইকবালের ভাষায়, আর্টের লক্ষ্য যদি হয় মানুষ গড়ে তোলা, তাহলে এই আর্টই হতে পারে পয়গম্বরীর উত্তরাধিকার। পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা দার্শনিক কবি ইকবালের বাণী যেন ইরানে বিমূর্ত। ইকবাল আরও বলেছেন, শামশিরি সানান আওয়াল তুসি রোবা বাখের, অর্থাৎ তরবারি আর সূর্যবীর্য একটি জাতির উত্থান এনে দেয় আর সেই জাতির পতনকে ত্বরান্বিত করে উদ্দেশ্যহীন গানবাজনা। সম্রাট বাহাদুর শাহের জলসাঘরে যখন গজল আর ঠুংরির রেওয়াজ হচ্ছে, এসরাজ আর তানপুরার তারে তরঙ্গ তোলা ভৈরবীর আলাপে হায়দ্রাবাদের নিজামের দরবার তখন তন্ময়। নবাবরা যখন সারাবে বুঁদ হয়ে মদলাস ঢুলু ঢুলু বিরস চোখে সুন্দরী সাকির দিকে চেয়ে চেয়ে রুবাইয়াতে পাঠ নিচ্ছে, ঠিক সেই সময় ইংরেজরা সমবেত বুটের আওয়াজ তুলে রাজপথ, জনপদ, গিরিকান্তার পেরিয়ে লালকেল্লায় করেছে পদাঘাত। তারপর 200 বছর জিল্লতির শিকল পরিয়ে রেখেছে উপমহাদেশের মুসলমানদের। আজও তাদের দেওয়া অপসংস্কৃতি প্রতিনিয়ত জাতীয় সত্তাকে ধ্বংস করছে। পৃথিবীর একটি মাত্র দেশ ইরান 1400 বছর পর সমস্ত প্রভাব আর চক্রান্তের বুজ্জ ভেদ করে আপন মহিমায় ভাস্বর।
শিক্ষার ক্ষেত্রেও ইরান এক অভাবনীয় পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। শিক্ষার দ্বার উন্মুক্ত করা হয়েছে আপামর জনসাধারণের জন্য। পাশ্চাত্যের সেবাদাস সৃষ্টি করার উদ্দেশ্য শুধুমাত্র উচ্চ শ্রেণীর জন্য উন্মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে একই শিক্ষা পদ্ধতির আওতায় আনা হয়েছে সব প্রতিষ্ঠানকে। যে কোনো শ্রেণীর মানুষের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান অবারিত। শিল্প প্রতিষ্ঠানগুলোতে পুঁজিপতিদের আধিপত্য, আমলাদের আধিপত্য বিলোপ করা হয়েছে শ্রমিক শ্রেণীর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। শ্রমিক সাধারণের জীবনের মান পাল্টে গেছে পুরোপুরি। বামপন্থীদের একমাত্র হাতিয়ার শ্রমিক শ্রেণী ইসলামী বিপ্লবের স্পর্শে পেয়েছে নতুন জীবনের সন্ধান। শ্রমিক ও কর্মকর্তাদের বেতনের ব্যবধান কমিয়ে 1:3 সীমাবদ্ধ করা হয়েছে। এমনকি 8 ঘন্টা কর্মসময়ের 1 ঘন্টা বরাদ্দ করা হয়েছে শ্রমিকদের জীবনবোধ বিকাশের উদ্দেশ্যে নৈতিক ট্রেনিং দানের জন্য। ইরানের কারাগারগুলো এখন শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিপদগামীদেরকে এখানে বিভিন্নভাবে পাঠ অনুশীলনের মাধ্যমে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনার অব্যাহত প্রয়াস আমরা কারাগারগুলোতে ঘুরে ঘুরে দেখেছি মুজাহিদিনে খালকের সদস্যদের ও তুদেহ পার্টির তরুণ কর্মীদের উপর বল প্রয়োগ করে নয়, বরং সদাচারের মাধ্যমে এদের মন মগজে ইসলামী চিন্তা চেতনা প্রবিষ্ট করানো হচ্ছে। আবেগ আর প্ররোচনার পথ পরিহার করে ক্রমশ তারা ইসলামী জীবনবোধের দিকে ফিরে আসছে। বেশ কিছু কারাবাসীদের সাথে আমার কথা হয়েছিল। তাদের সবার বক্তব্য প্রায় একই ছিল, তা হলো আমরা নতুন পথের সন্ধান পেয়েছি। পুরনো মদের বোতল ভাঙতে আমাদের একটুও সংকোচ নেই। বিদেশি আর বিজাতীয় গোলামি আর নয়। বিভ্রান্তের দিন আমাদের শেষ হয়ে গেছে। ইমামের নির্দেশে আমরা জাতীয় স্বার্থে কাজ করে যাব। সবচেয়ে বড় কথা হলো কারাবাসীদের পরিবারবর্গ অর্থনৈতিক প্রয়োজনে ও সামাজিক মর্যাদার দিকে লক্ষ্য রাখা হয়। অপরাধী পুত্র অথবা স্বামীর কারাদণ্ড হলে সরকারই সেই পরিবারের অর্থনৈতিক প্রয়োজন পূরণ করে থাকে অথবা কোনো বিকল্প ব্যবস্থা নেয়। একটা অপরাধীকে শায়েস্তা করার জন্য আর 5টা অপরাধীর জন্ম দিতে চায় না ইরান। ইসলাম ও তাওহীদবাদের প্রকৃতিটা সম্ভবত আল্লাহ এমন করেই দিয়েছেন। যখন পৃথিবীর কোনো জনগোষ্ঠী তাদের জিন্দেগি এবং তাদের সমাজে একে বাস্তবায়নের চেষ্টা করবে, তখনই সেই জনগোষ্ঠীকে দুনিয়ার কায়েমি স্বার্থবাদীরা জোটবদ্ধ হয়ে সর্বাত্মকভাবে উৎখাতের উদ্যোগ নেবে। এমনটি না হলে বুঝতে হবে সেই জনগোষ্ঠীর মধ্যে ইসলামের সত্যিকার প্রাণশক্তি নেই। মৃত লাশকে কেউ আঘাত করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজেরই শ্রেষ্ঠতম মানুষ হয়ে যখন ইসলামের দাওয়াত দিলেন, হকের এই দাওয়াত কায়েমি স্বার্থবাদীরা কবুল তো করেনি, বরং সম্মিলিতভাবেই ইসলামকে অঙ্কুরে বিনাশ করার চেষ্টা করেছে। জন্মভূমি ত্যাগ করে 260 মাইল দূরে মদিনায় হিজরত করেও ষড়যন্ত্র থেকে রেহাই পাননি তিনি। স্বাভাবিক এবং প্রাকৃতিক নিয়মে ইরানের ইসলামী বিপ্লবকে এই সংকটের মুখোমুখি দাঁড়াতে হয়। বিজয় ছিনিয়ে আনতে 70,000 মানুষকে দিতে হলো আত্মাহুতি। লক্ষাধিক মানুষ হলো হতাহত, ক্ষতবিক্ষত। এরপরও শতাব্দীর এই শ্রেষ্ঠতম বিপ্লব সংকট থেকে নিষ্কৃতি পেল না। দুনিয়ার সবকটি পরাশক্তি ও কায়েমি স্বার্থবাদীরা সুপরিকল্পিতভাবে ইরানের সম্মুখে সংকটের আবর্ত সৃষ্টি করল। আমেরিকা ও তার দোসররা দুইভাবে তাদের স্বার্থে কাজ করতে শুরু করল। প্রথমত, পাশ্চাত্য প্রভাবিত ব্যক্তিত্ব সমূহের ভাবমূর্তি বড় করে তুলে ধরার চেষ্টা করা হলো, যেন ক্ষমতার চাবিকাঠি তাদের অনুচরদের হাতে এসে পড়ে। আন্তর্জাতিক প্রচার মাধ্যমগুলোকে ব্যবহার করা হলো একই উদ্দেশ্যে। দ্বিতীয়ত, ইসলামী নেতৃবৃন্দ যারা অনমনীয় ও আপসহীন, যাদের বিবেককে কেনা সম্ভব হবে না, তাদের জীবননাশের পরিকল্পনা নেওয়া হলো। বিপ্লবের মাত্র 2 মাসের মধ্যে ইসলামী ইরানের সশস্ত্র বাহিনীর প্রথম চিফ অফ স্টাফ জেনারেল কারানিকে খুনিদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। ইসলামী চিন্তাবিদ আয়াতুল্লাহ মোতাহারিকে খুন করা হয়। শহীদ হলেন মোফাত্তেহ, কাজী তাবাতাই, ডক্টর বেহেশতি, রেজাই ও বাহানুর এর মতো প্রথম শ্রেণীর ব্যক্তিত্ব। রাতের অন্ধকারে খুন হলো বহু বিপ্লবী রক্ষী। তেহরান পরিণত হলো সন্ত্রাসবাদের আখড়ায়। বরিশাদর ক্ষমতাসীন হয়ে আমেরিকার নীলনকশার মতো কাজ শুরু করল। সুপরিকল্পিতভাবে ইমামের ভাবমূর্তি নষ্ট করার উদ্যোগ নিল। বিপ্লবের ইসলামী চরিত্র হনন করে এতে জাতীয়তাবাদী চরিত্র আরোপ করার চেষ্টা করা হলো। জনগণকে লক্ষ্যচ্যুত করাই ছিল এর মুখ্য উদ্দেশ্য। সিআইএর সূক্ষ্মাতিসূক্ষ্ম চক্রান্ত উপলব্ধি করতে ইরানের বিপ্লবী জনতার বাকি রইল না। বিপ্লবী ছাত্ররা গোয়েন্দা বৃত্তির আড্ডাখানা তেহরানস্থ আমেরিকান দূতাবাস দখল করল। আমেরিকার জন্য এটা ছিল প্রচণ্ড আঘাত। যুগ যুগ ধরে গোয়েন্দা তৎপরতার দ্বারা বিস্তৃত প্রচারণা চালিয়ে আমেরিকা বিশ্ববাসীকে সামনে আরব্য উপন্যাসের দ্বারব হিসেবে চিহ্নিত হয়েছিল। সেই ভাবমূর্তি ভেঙে পড়ল। যেন হিন্দু শাস্ত্রের বিশ্ব সংহারী কালী মূর্তির বিসর্জন হলো দূতাবাস দখলের মাধ্যমে। আমেরিকা ইরানের সম্পদ আটক করল। এতেও বরফ গলল না। জিম্মি উদ্ধার এবং ইরানের কৌশলগত অবস্থানগুলোতে ধ্বংসাত্মক অভিযান চালানোর উদ্দেশ্যে পরিচালিত ষড়যন্ত্র খোদার মেহেরবানিতে তাবাসের মরু বালুকায় সমাধিস্থ হল।